হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি সার্কেল। আজকে আমি তোমাদের ওয়েস্ট বেঙ্গল সেকেন্ড এসএলএসটির জন্য লাইফ সায়েন্সের ক্লাস নিচ্ছি, যেটা গ্র্যাজুয়েট 9-10 লেভেলের লাইফ সায়েন্স। সেখান থেকে জুওলজির একটা ক্লাস নিচ্ছি। আমি তোমাদেরকে লাইফ সায়েন্সের জুওলজি, বোটানি, ফিজিওলজি সবকটাই পড়িয়ে দেব। এখানে থাম্বনেলে দেখো বুঝতে পারবে যে গ্র্যাজুয়েট লেভেল 9-10 ক্লাসের যে লাইফ সায়েন্স, যেখানে জুওলজি, বোটানি, ফিজিওলজি রয়েছে, টোটাল 60 নম্বরের পরীক্ষা হবে বলেছে। তো প্রত্যেকটা সাবজেক্ট থেকে 20 নম্বর করে থাকছে। আজকে আমি তোমাদের যেটা পড়াচ্ছি সেটা জুওলজির একটা অংশ, যাকে বলছি আমরা প্যারাসাইটোলজি, যেখানে তোমাদের 4টি প্যারাসাইটের নাম বলা আছে। অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস আছে, এন্টামিবা হিস্টোলাইটিকা আছে, আর তোমাদের বাকি দুটো হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স আছে আর ফ্যাসিওলা হেপাটিকা আছে। এই 4টি প্যারাসাইটের কথা বলা আছে, যেখানে তাদের লাইফ সাইকেল পড়তে হবে, রোগ লক্ষণ পড়তে হবে, কি রোগ হয় সেটা পড়তে হবে। তো আমরা ডিটেলসে যদি এখন পড়তে যাই সবকিছু, তাহলে কিন্তু সময়ে কুলোবে না। তাই আমি তোমাদেরকে প্রত্যেকটা জিনিস থেকে কতগুলো করে কোয়েশ্চেন হতে পারে তার বাইরে বেশি পড়াবো না। তো আজকের যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস। এখান থেকে এই অ্যাসকারিস থেকে মোট 20টা মতো প্রশ্ন আছে। এর বাইরে পরীক্ষায় প্রশ্ন আসবে না, 100% আমি গ্যারান্টি দিয়ে বলছি এর বাইরে আসবে না। কারণ এর জীবনচক্র, এর প্যাথোজেনিসিটি, রোগ লক্ষণ, এই জিনিসগুলো আমি যেভাবে তোমাদেরকে কোয়েশ্চেনের মাধ্যমে বলে দিয়েছি, তোমরা দেখলেই বুঝতে পারবে যে সব কিছুই এই প্রশ্নের মাধ্যমে কভার হয়ে যাচ্ছে। তো স্টার্ট করি, চলো দেখো। প্রথমে বলেছে অ্যাসকারিস সাধারণত আর কি কি নামে পরিচিত। মানে এই যে অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস আমরা বলছি, এটা হচ্ছে অ্যাসকারিসের বিজ্ঞানসম্মত নাম। অ্যাকচুয়ালি গোলকৃমি বা ইলকৃমি নামে যেটা পরিচিত, তার বিজ্ঞানসম্মত নাম হলো অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস। সেকেন্ড প্রশ্ন হচ্ছে অ্যাসকারিস যে মানে পোষকটা, মানে অ্যাসকারিস কার দেহে থাকে, মানে কার দেহে রোগ সৃষ্টি করে, তো তাকে পোষক বলছে, যার দেহে রোগ সৃষ্টি করে। তো বলছে অ্যাসকারিসের পোষকটির নাম কি, কোথায় থাকে। অ্যাসকারিসের পোষকটি মানুষের দেহে থাকে এবং মানব দেহের ক্ষুদ্রান্তে অন্তঃপরজীবী হিসেবে বাস করে। কোথায় থাকে? মানব দেহের ক্ষুদ্রান্তে। চলো একবার ছবিটার দিকে এগিয়ে যায়। মানব দেহের এই যে ক্ষুদ্রান্ত আমরা যেটাকে বলি, এই মোটা অংশটা, ছোট ছোট গুলো নয় কিন্তু, অনেক লম্বা যেটা সেটা নয়, এই যে মোটা অংশটা ক্ষুদ্রান্ত, এখানে অ্যাসকারিস বসবাস করে। অ্যাসকারিস কি ধরনের পরজীবী এটা আমরা বুঝতে পারলাম, এটা অন্তঃপরজীবী, দেহের ভিতরে থাকে ক্ষুদ্রান্তের মধ্যে। এরপরের প্রশ্ন হচ্ছে র্যাবডিটিফর্ম লার্ভা কি। এই র্যাবডিটিফর্ম লার্ভা হলো অ্যাসকারিসের জীবনচক্রের দ্বিতীয় দশায় ডিমের খোলকের ভেতরে থাকা একটা ডিম্বাণু। মানে ডিমের খোলকের ভেতরে ডিম্বাণুটি প্যাঁচালো ভ্রূণে পরিণত হয়, আর এই খোলক পরিবেষ্টিত ভ্রূণটিকে বলে র্যাবডিটিফর্ম লার্ভা। মানে কি, ডিমের ভেতরে ভ্রূণ পরিণত হলেও ডিমের খোলক কিন্তু ফেটে যায় না। তো ডিম্বাণুটি ভিতরে ভ্রূণে পরিণত হয়, আবার খোলক পরিবেষ্টিতও থাকে, সেটাকে বলে র্যাবডিটিফর্ম লার্ভা। এবং এই লার্ভাটি কিন্তু মানব দেহ আক্রান্তকারী বা সংক্রামক দশা, অর্থাৎ আমরা যদি কোনো খাদ্য বা পানীয়ের মাধ্যমে এই ভ্রূণ সমেত ডিমটাকে গ্রহণ করে ফেলি, সেটা কিন্তু আমাদের রোগ সংক্রমণের কারণ হয়ে দাঁড়াবে। ঠিক আছে, একবার আমরা র্যাবডিটিফর্ম লার্ভাটা কিরকম দেখতে হয় সেটা দেখব। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি ডিমটা, ডিমের ভেতরে এইরকম ভ্রূণটা রয়েছে, এটাকে আমরা ডিমের খোলক পরিবেষ্টিত ভ্রূণটাকে বলছি র্যাবডিটিফর্ম লার্ভা। এই লার্ভাটি আমাদের দেহে রোগ সৃষ্টি করে। 5 নম্বর প্রশ্ন বলছে অ্যাসকারিস তার জীবনচক্রে প্রথমবার কখন খোলস ত্যাগ করে। ডিমের মধ্যে পোষকের মলে থাকাকালীন খোলস পরিত্যাগ করে। অর্থাৎ যখন র্যাবডিটিফর্ম লার্ভা তৈরি হয় না, অর্থাৎ ভ্রূণটা যখন তৈরি হয় না, ঠিক ভ্রূণ তৈরি হওয়ার সময় একবার খোলস ত্যাগ করে। তাহলে কোথায় করে? ডিমের মধ্যে পোষকের মলে থাকাকালীন। খোলক পরিবেষ্টিত ভ্রূণটি মানব দেহের কোন অংশে গিয়ে ডিম থেকে বাইরে বেরিয়ে আসতে পারে? মানে এই যে ভ্রূণটা ছিল খোলক পরিবেষ্টিত, এই ভ্রূণটা কখন বেরিয়ে আসতে পারে ডিমের খোলকটা ফেটে? যখন
আমরা খাদ্য বা পানীয়ের মাধ্যমে কোনো কারণে এই ডিমটা আমাদের বডিতে চলে যায়, ঠিক আছে, কোনো শাকসবজি মানে যেখানে হয়তো কোনো, এখন তো ওই জিনিসটা হয় না যে যেখানে সেখানে গিয়ে কোনো মানুষ শৌচ করে না, অর্থাৎ পটি করে আসে না কোনো মাঠে ঘাটে গিয়ে। তো সেখানে গিয়ে যদি আগে যেটা হতো, এইরকম খোলা জায়গায় পটি করলে সেখানে ঘাসে লেগে থাকতো, সেখানে হয়তো কোনো পশু পাখি চলাফেরা করছে, তার পায়ের সঙ্গে ডিমটা কোনো শাকসবজি জমিতে চলে গেল, সেখান থেকে সেই শাক বাড়িতে নিয়ে এসে ধুয়ে ফেলার পরেও হয়তো কোনো কারণে কোনো কিছু ভাবে আমাদের বডিতে চলে গেল, তো সেটা পাকস্থলিতে প্রথমে যাবে আমরা খাবার পরে। পাকস্থলিতে গিয়ে কিন্তু ডিমের খোলকটা ফাটে না, সেটা যখন পাকস্থলী থেকে ক্ষুদ্রান্তে যায় তখন ডিমের খোলকটা ফেটে বাইরে এই ভ্রূণটা বেরিয়ে আসে ক্ষুদ্রান্তে গিয়ে। যকৃতে লার্ভা কতদিন থাকে? যকৃতে এই লার্ভাটা আবার ক্ষুদ্রান্ত থেকে যকৃতেও যায়, মানে ধীরে ধীরে একটা স্টেপের পর আরেকটা স্টেপে যায়, তখন এরা 3 থেকে 4 দিন থাকে। 8 নম্বর প্রশ্নে লার্ভার পরিণতি কোথায় ঘটে? লার্ভাটি বড় কোথায় হয়? লার্ভাটির পরিণতি ঘটে ফুসফুসে। 9 নম্বর প্রশ্ন, লার্ভাটি কোথায় গিয়ে পরিণত অ্যাসকারিস দশা প্রাপ্ত হয়? ক্ষুদ্রান্তে। মানে কি? ফুসফুসে গিয়ে লার্ভাটির পরিণতি ঘটে, তারপরে মানে অ্যাসকারিস দশা প্রাপ্ত হয়। কিন্তু অ্যাসকারিসটা মানে প্রথমে লার্ভাটির পরিণত ঘটলো ফুসফুসে, সেখান থেকে আবার ফুসফুস থেকে আবার রিভার্সেও কিন্তু ক্ষুদ্রান্তে আসে, যেখানে গিয়ে এই লার্ভা থেকে অ্যাসকারিস দশাপ্রাপ্ত হয়। এগুলো কিন্তু ছোট ছোট প্রশ্ন, কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেগুলো খুব মনে রাখতে হবে। 10 নম্বর প্রশ্ন, লার্ভাটি তার জীবনচক্রে মোট কতবার খোলস বদলায়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসার মতো প্রশ্ন, যে অ্যাসকারিসের লার্ভা তার জীবনচক্রে মোট কতবার খোলস বদলায়? 4 বার। লার্ভাটি শেষবারের মতো কোথায় খোলস বদলায়? ক্ষুদ্রান্তে পৌঁছানোর পর। আর প্রথমবার ডিমে ভিতরে পোষকের মলে থাকাকালীন। লার্ভাটি প্রথমবার খোলস বদলায় কখন? পোষকের মলে থাকাকালীন ডিমের ভিতরে। আর শেষবার হচ্ছে ক্ষুদ্রান্তে পৌঁছানোর পর। 2 বার তো হয়ে গেল, আর 2 বার কোথায় খোলস বদলায়? পরের প্রশ্নে আমি সেটা বলছি। অ্যাসকারিস একলিঙ্গ না উভলিঙ্গ প্রাণী? অ্যাসকারিস একলিঙ্গ প্রাণী, মানে একটা দেহে পুরুষ লিঙ্গ থাকে, একটা দেহে স্ত্রীলিঙ্গ থাকে, তো এদের ভেদ আছে। পুরুষ অ্যাসকারিস আর স্ত্রী অ্যাসকারিস চিনব কি করে? দেখো, পুরুষ অ্যাসকারিসকে দেখে আমরা চিনব যে পুরুষ অ্যাসকারিসের পশ্চাৎ প্রান্ত অপেক্ষাকৃত ছুঁচালো, দেখছো ছুঁচালো, ঈষৎ বাঁকানো, এরকম বাঁকানো রয়েছে, এবং পিনিয়াল সিটিযুক্ত। এখানে দেখবে যে দুটো দাগ রয়েছে, এর মতো লেখার মতো দুটো সরু সরু দাগ রয়েছে, যেটা হচ্ছে পিনিয়াল সিটি। তো পুরুষদের ক্ষেত্রে পিনিয়াল সিটি থাকবে, নিচের দিকটা সামান্য বাঁকানো থাকবে আর একটু ছুঁচালো হবে। স্ত্রী অ্যাসকারিসের পশ্চাৎ প্রান্ত অপেক্ষাকৃত ভোতা হবে আর পিনিয়াল সিটে থাকবে না, নেই, ঠিক আছে, ছবি দেখেই বুঝতে পারছো কোনটা মেল কোনটা ফিমেল। এর পরের প্রশ্ন, 13 নম্বর প্রশ্ন, অ্যাসকারিস আক্রান্ত রোগকে কি বলা হয়? অ্যাসকারিয়াসিস বলা হয়। তারপরে 14 নম্বরে বলছে লোফার সিনড্রোম কি? লোফার সিনড্রোম কি? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে লোফার সিনড্রোম রোগটা কিসের ফলে ঘটে? তো অ্যাসকারিয়াসের ফলে, অ্যাসকারিয়াস আক্রান্ত রোগ লোফার সিনড্রোম, অ্যাসকারিসের জন্য এই রোগটা ঘটছে। এটা কি? এই রোগটা কি? যখন অ্যাসকারিয়াসের লার্ভা দশা, মানে র্যাবডিটিফর্ম লার্ভা দশা, অ্যাসকারিসের লার্ভা দশা ফুসফুসে এসে ফুসফুসীয় জালক ছিন্ন করে, ফুসফুসে রক্তক্ষরণ করে, এবং সেই রক্তটা জমাট বেঁধে বায়ুথলির গহ্বর বন্ধ হয়ে যায়। ওই স্থানে তখন শ্বেতকণিকা আর এপিথেলিয়াম কোষ সঞ্চিত হতে থাকে, ফলে অ্যাসকারিস নিউমোনিয়া বলা হয় বা লোফার সিনড্রোম বলা হয়, ঠিক আছে। ফলে এই রোগটা ঘটে। এই রোগে কি কি লক্ষণ প্রকাশ পায়? বুকে ব্যথা হয়, চাপ বোধ হয়, শ্বাসকষ্ট হয়, কাশি এবং কাশির সঙ্গে রক্ত ওঠা, এবং টেম্পারেচার হাই হয়ে যায় বডি। 15 নম্বর প্রশ্ন, অ্যাসকারিসের জীবনচক্র সম্পন্ন হতে কতদিন সময় লাগে? প্রায় 2 থেকে 3 মাস সময় লাগে একটা অ্যাসকারিসের জীবনচক্র সম্পন্ন হতে। তারপরে অ্যাসকারিসটা একটা ছোট্ট ডিম থেকে বড় হওয়ার পরে এতটা বড় হয়ে যায়, তোমরা জানবে যে আমাদের নাক মুখ দিয়েও অনেক সময় কৃমির আগমন ঘটে, তাই না? অনেকের হয়েছে হয়তো কখনো যে ছোটবেলাতে, কখনো বড় বেলাতে, যে কৃমি বড় হয়ে মুখ দিয়ে বা নাক দিয়ে বেরোচ্ছে। অত বড় কৃমি, সত্যি বলছি,
মানে আমিও কখনো ভাবিনি যে এত বড় কৃমি হয় যেটা নাক মুখ দিয়েও বের হবে, সবসময় ছোটই ভেবেছি, তো এটা হয়। তার জন্য সকলকে সাবধানে থাকতে হবে। বর্ষাকালে শাকসবজি কম খেতে হবে, ধুয়ে খেতে হবে খেলেও, আর খুব ভালোভাবে সেটাকে ভিজিয়ে রাখতে হবে। তো বর্ষাকালে শাকসবজি একটু কম খাওয়াই ভালো, সেই সময় যেহেতু ডিম ফুটে লার্ভা টার্ভা বের হয়। আচ্ছা, 16 নম্বর প্রশ্ন, অ্যাসকারিস মানবদেহের কোথায় থাকে? মানবদেহের ক্ষুদ্রান্তে থাকে। ঠিক আছে, চলো আর নেই, 4টে প্রশ্ন আছে, যেটা একদম এই শেষ 4টে প্রশ্ন। এই 20টা প্রশ্ন যদি তোমরা পড়ে যাও, আমি 100% বলছি এই অ্যাসকারিস থেকে যা প্রশ্নই আসুক তোমরা পারবে। কিছু না, ছোট ছোট প্রশ্ন আছে, একই প্রশ্ন দেখবে 2-3 বার আছে, একবার করে পড়ে নেবে, বুঝতে পেরে যাবে। 17 নম্বর প্রশ্ন, অ্যাসকারিসের কোন দশাটি মানব দেহ সংক্রমণকারী দশা? র্যাবডিটিফর্ম লার্ভা, কারণ এই লার্ভা দশাটি সংক্রমণের কারণ। ঠিক আছে, তাহলে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে অ্যাসকারিসের জীবনচক্রের যে রোগটা ঘটে সেটা কিসের, কোন লার্ভার কারণে ঘটে, সেই লার্ভাটির নাম কি? তাহলে র্যাবডিটিফর্ম লার্ভা। 18 নম্বরের প্রশ্ন, অ্যাসকারিস তার জীবনচক্রে কখন কখন খোলস বদলায়? যেটা বললাম, প্রথমে টোটাল 4 বার খোলস বদলায়। প্রথমে বদলায় ডিমের মধ্যে পোষকের মলে থাকাকালীন, আর দ্বিতীয়বার এবং তৃতীয়বার 2 বার খোলস বদলায় পোষকের ফুসফুসে থাকাকালীন, যখন লার্ভাটি পরিণত হচ্ছে, একটু বড় হচ্ছে। চতুর্থবার অর্থাৎ শেষবার পোষকের ক্ষুদ্রান্তে পৌঁছানোর পর খোলস বদলায়। 4 বার হয়ে গেল। 19 নম্বর প্রশ্ন, অ্যাসকারিস মানব দেহের কি কি রোগ ঘটাতে সক্ষম, বা প্যাথোজেনেসিটি অফ অ্যাসকারিস লুম্ব্রিকয়েডিস? অ্যাসকারিস মানব দেহের ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, অ্যাপেন্ডিসাইটিস, লোফার সিন্ড্রোম অর অ্যাসকারিসিস নিউমোনিয়া বলা হয়। তাহলে অ্যাপেন্ডিসাইটিসের জন্য কিন্তু অ্যাসকারিস অনেক ক্ষেত্রে দায়ী। আর কি? ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন, লোফার সিন্ড্রোম বলে দিলাম। আর 20 নম্বর প্রশ্ন বা শেষ প্রশ্ন, অ্যাসকারিস আক্রান্ত রোগীর কি কি রোগ লক্ষণ প্রকাশ পায়? নাভির চারপাশে ব্যথা হয়, মন্দা মন্দা ব্যথা থাকে, ক্ষুধা মন্দা থাকে, খিদে পায় না, মুখে জল ওঠে বারবার, গা বমি ভাব থাকে, মলের সঙ্গে কৃমি দেখা যায় অনেক সময়, ঘুমানোর সময় রাতে বেলায় অনেকে দাঁত কিরমির করে, মুখ থেকে লালা বের হয়। আর লোফার সিন্ড্রোম হলে ফুসফুস থেকে রক্তক্ষরণ হয়, সেটার জন্য আমরা তো বাইরে থেকে দেখতে পাই না, সেই জিনিসটার জন্য দম বন্ধ হয়, অনেক সময় শ্বাসকষ্টও হতে পারে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করবে অবশ্যই, আর সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে, কারণ নেক্সট ভিডিও থাকবে এই তোমার প্যারাসাইটোলজি থেকেই থাকবে, এন্টামিবা হিস্টোলাইটিকা বা ফ্যাসিওলা হেপাটিকা বা প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স কোনো একটা থাকবে, কিংবা 3টেই যদি একসাথে আমি দিতে পারি। অল্প প্রশ্ন থাকলে 2টো কিংবা 3টে আমি একসাথে দিয়ে দেবো, কিন্তু যদি 20টা করে প্রশ্ন হয়, 20টা প্রশ্ন হবে না, ওগুলো আরো ছোট, তো সেক্ষেত্রে যদি 10টা করে বা 5টা করে প্রশ্ন হয়, তাহলে 2টো টপিক আমি একসাথে পড়িয়ে দেবো। চিন্তার কোনো কারণ নেই, তোমরা যদি শর্ট কোয়েশ্চেন এই হিসেবে পড়ো তাহলে সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। আর যদি বলো তোমাদের টপিক বোঝাতে হবে, তাহলে টপিক বোঝাতে গেলে এখন পার্টিকুলার আমাকে আগে পুরো সিলেবাসটা শেষ করতে হবে শর্ট কোয়েশ্চেন দিয়ে, তারপরে সময় থাকলে আমি টপিক বোঝাতে পারবো। ঠিক আছে, তবুও তোমাদের কি দরকার তোমরা কমেন্ট করে আমাকে জানাবে, আমি সেই মতো ভিডিও বানিয়ে দেব। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। নেক্সট ভিডিও কিন্তু আবারও চলে আসবে খুব তাড়াতাড়ি, আর পরীক্ষা তো দেরি নেই বেশি। আর এখানেই আজকে ভিডিও শেষ করছি, আর অনেক অনেক বেশি করে নোটসগুলো শেয়ার করো, যেন সকলেই পরীক্ষা দিয়ে তাদের নিজের জায়গা দখল করতে পারে, প্রত্যেকে যেন পরীক্ষায় পাশ করে, আর প্রত্যেকেই যেন সরকারের সিট দখল করতে পারে। সরকার চায় যেন বেশি জন পরীক্ষা না পাশ করে, অনেক সিট ফাঁকা থেকে যায়, তারপরে আবার পরীক্ষা নেবে। কি দরকার? বারবার পরীক্ষা নেওয়া দরকার না, কারণ রিটায়ার্ড হচ্ছে টিচার, আবার নতুন টিচার আসার কথা, এত বছর পরীক্ষা হয়নি, প্রচুর ভ্যাকেন্সি রয়েছে। তো সকলেই ভালো করে পরীক্ষা দাও, প্রিপারেশন নাও, আর প্রচুর শেয়ার করো ভিডিওগুলোকে। থ্যাংক ইউ, এখানে শেষ করলাম।